আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। একজন গৃহিণীর কাজের ধরনেই বলে দিতে পারে তার সংসারের কাজগুলো সে কিভাবে করে নেবে, কতটুকু সময়ের মধ্যে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ হচ্ছে বাচ্চাদেরকে রেডি করে স্কুলে দিয়ে আসা। স্কুল থেকে আসার পরই আমার প্রথম কাজ হচ্ছে ফ্রিজ থেকে মাছ কিংবা মাংস যেটাই রান্না করি বের করে সেটা ভিজিয়ে রাখা। তারপরে ময়লা কাপড় থাকলে সেগুলো ভিজিয়ে চলে আসে একদম বেডরুমে। প্রত্যেকটা রুম আগে বিছানা গুছিয়ে তারপরে জিনিসপত্র গুছিয়ে ঘরটা ঝাড়ু দিলেই কিন্তু ঘরের অর্ধেকটা কাজ শেষ হয়ে যায়। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরই দিতে পারে মানসিক স্বস্তি। ঘর পরিষ্কার রাখা শুধু সৌন্দর্যের জন্য না, স্বাস্থ্য এবং মনের প্রশান্তির জন্যও কিন্তু অনেক বেশি উপকার। প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাস এবং কিছু কৌশল মেনে চললেই দেখবেন বাসাবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। তো কথা বলতে বলতে আমি কিন্তু মুস্তাকিমকে রেডি করে দিলাম। যদিও মুস্তাকিম একা একাই রেডি হতে পারে, আমি শুধু ওর বই খাতাগুলো চেক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো মুস্তাকিমকে দিয়ে আসার পর সংসারের কাজগুলো শুরু করেছি। এর আগে তো নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়েছি। তো গত রাতে যেহেতু কিছু কিছু কাজ এগিয়ে রেখেছিলাম, তাই আজকের দিনটায় কাজও খুব কম হয়েছে। আপনারা অনেকেই জানেন আমি কিন্তু কিছু কাজ রাতে এগিয়ে রাখি, তাই পরের দিনটা আমার খুব সহজ হয়ে যায় আর খুব অল্প সময়ের মধ্যেও কাজগুলো করতে পারি। এরকমই ছোট ছোট কিছু অভ্যাস এবং রুটিন অনুযায়ী যদি আমরা কাজ করি, দেখবেন সংসারের কাজগুলো রিল্যাক্সে করা যায়। আবার অল্প সময়ের মধ্যে করেও আপনি অনেকটা সময় রিল্যাক্সে কাটাতে পারবেন, নিজেকে একটু সময় দিতে পারবেন। তো মাছগুলো যে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, মুস্তাকিমকে দিয়ে এসে প্রথমে মাছ নামিয়ে কিছু কাপড় ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে পুরো ঘরটা একদম গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। এর মধ্যে কই মাছগুলো খুব সুন্দর ভিজে গিয়েছে, ধুয়ে একদম পরিষ্কার করে রান্নার জন্য নিয়ে এসেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আজকে কই মাছ ভুনা করব, সেই সাথে মসুর ডাল ভুনা করব আর ছোট চিংড়ি ভর্তা করব। অনেক দিন ধরে ভর্তা খাওয়া হয় না, তাই আজকে একদম সহজ ভর্তাটাই করব, সহজে যাতে হয়ে যায়। শুটকি ভর্তা করলে আমার কাছে একটু ঝামেলা লাগে, তাই আজকে ছোট চিংড়ি নিয়েছি ভর্তা করার জন্য। এখানে কই মাছগুলো ভেজে নিচ্ছে, সবগুলো কই মাছ একসাথে দিয়ে দিলাম। দুইবারে দিলে একটু সময়টা বেশি লাগবে, আমি সময়টা বাঁচানোর জন্যই কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। আর কই মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজাও হয়ে গিয়েছে। আজকে কই মাছের দো পেঁয়াজা করব। কই মাছের দো পেঁয়াজাটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আর এমনিতেও কই মাছটা আমার অনেক বেশি পছন্দের। বাচ্চারাও পছন্দ করে, তাই প্রায় সময় কই মাছটা আমি এভাবেই রান্না করি। আমরা প্রত্যেকটা গৃহিণী তো সংসারে কাজ করি, সব কাজই আমাদের জানা। তারপরেও কিন্তু আমরা অনলাইন থেকে অনেক কিছু শিখছি, দেখছি, সেখান থেকে আমরা অনেক আইডিয়া নিতে পারছি। আসলে সংসারের কাজ অল্প সময়ে করাও কিন্তু একটা টেকনিক, সেটাও আপনাকে বুদ্ধি করে করতে হবে।
তো এখানে কিন্তু পেঁয়াজ টমেটো আমি দিয়েছি। টমেটোটা যেহেতু বাচ্চারা খেতে চায় না, তাই আমি সবসময় পেঁয়াজের সাথে টমেটো দিয়ে দিই। অনেক বাচ্চারা আছে দেখবেন টমেটোটা একদমই পছন্দ করে না, প্লেটে গেলে অনেকটাই বিরক্ত করে। তাই আমি সবসময় পেঁয়াজের সাথে টমেটোটা কষিয়ে ফেলি, তাহলে আর টমেটোর কোনো অংশ ওদের প্লেটে যায় না। তো এদিকে কিন্তু মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সামান্য ঝোলের পানি দিয়ে দিলাম। আপনারা তো দেখেছেন আমি কিন্তু মাছটা খুব ভালো করে ভেজেছি। চাইলে কিন্তু মাছটা ভাজাও খাওয়া যাবে, এত সুন্দর করে ভেজে ফেলেছি মাছটাকে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এমনিতেও তরকারিতে আমি কাঁচামরিচটা পরে দিই দেখার সৌন্দর্যের জন্য। কাঁচামরিচটা আগে দিলে ফ্লেভারটা সুন্দর আসে, কিন্তু কাঁচামরিচটা দেখতে ভালো লাগে না। তাই তরকারি যখন হয়ে আসে কিছুক্ষণ আগ মুহূর্তে আমি কাঁচামরিচটা দিয়ে দিই। তো 4টা কাঁচামরিচ দিলাম, কিছু জিরা গুঁড়া দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করব, তারপরে নামিয়ে নেব। সংসারের বাকি কাজগুলো করতে যতটা না সময় লাগে তার চেয়ে দ্বিগুণ সময় লাগে রান্না করতে। তাই রান্নার ফাঁকে ফাঁকেও কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে ফেলি। দেখা যায় তরকারি বসিয়ে দিয়ে কাপড় ধোয়া যায়, তরকারি বসিয়ে দিয়ে থালাবাটি ধুয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে ফেলা যায়। এতেও কিন্তু অনেকটা সময় বাঁচে, সময়টাও অল্প লাগে। আবার অনেক সময় তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু গোসল সারা যায়, নামাজ পড়া যায়। তো আমি প্রায় সময়ই কিন্তু তরকারিটা বসিয়ে দিয়ে সংসারের অনেক কাজ সেরে ফেলি। এইদিকে কই মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমার কই মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং কই মাছ আমার মতো কার কার পছন্দ সেটা জানাতে একদমই ভুলবেন না। কই মাছটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। এখন আমি চিংড়ি ভর্তা করার জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচও দেব। শুকনো মরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে কিছু পেঁয়াজ কিছু রসুন দিয়ে দিলাম। আজকে 2 ধরনের মরিচ মিক্স করে আমি চিংড়ি মাছের ভর্তাটা বানাবো। আসলে দেখবেন রান্নাটা অনেক বেশি ধৈর্য নিয়ে করতে হয়, কারণ রান্নার মধ্যে অনেকটা সময় ব্যয় করতে হয়। আর মন দিয়ে যদি রান্নাটা না করেন সেই রান্নাটা কিন্তু কখনোই ভালো হবে না, ভালো লাগবে না। কথায় আছে না যে মনের মাধুরী মিশিয়ে রান্নাবাড়া করতে হয়, তো সেইভাবেই সবসময় রান্নাবাড়া করি। যখন চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ভাজার পর পাটায় পিষে ভর্তা করে নেব। আসলে আমার পাটাটা একদমই ভালো না, মানে খোটানো হয় নাই কেনার পর, তাই ভর্তা করতে অনেকটাই কষ্ট। এজন্যই এখন ইদানিং ভর্তা করতে ইচ্ছে করে না। তো চিংড়ি মাছটা নামিয়ে আমি ডাল রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। ওইদিকে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হতে হতে চিংড়ি মাছের ভর্তাটাও কিন্তু হয়ে যাবে। এদিকে ভর্তাও হলো, ওইদিকে কিন্তু চুলাটাও খালি গেল না। একটার পর একটা বসিয়ে দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার বাসাটা যেহেতু 5তলায়, 5তলা থেকে এই যে পাটা খোটানো লোকদের খুঁজে পাওয়াটা সত্যি খুব বেশি কষ্ট। আসলে তাদেরকে যখন দেখি তখন আমি অনেক দূরে থাকি, আর বাসা থেকে যখন ডাক শুনি নামতে নামতে তাদেরকে খুঁজে পাওয়াই যায় না। তো এইভাবে করতে করতে পাটাটা আর খোটানো হচ্ছে না, তাই ভর্তা করাটাও আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায়। আমার মতো ভর্তাপ্রেমী মানুষ একদিন ভর্তা না খেলে সত্যি পাগলের মতো হয়ে যায়। আমার ভর্তা যেহেতু অনেক বেশি পছন্দ, আমার প্রতিদিনই কিছু না কিছু ভর্তা লাগে, তাহলে আমি তৃপ্তি করে ভাত খেতে পারি। আর ভর্তা না হলে মনে হয় কি যে ভাত আমার কাছে ভালোই লাগলো না, মানে তৃপ্তি করে ভাত খাওয়া হয় নাই। তো যাই হোক, ওইদিকে কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে, এদিকে ডালও বসিয়ে দিলাম। এরই মধ্যে আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে। তো গোসল করে এখন পাগল হয়ে গিয়েছে ভাত খাওয়ার জন্য। তো মোস্তাকিমকে বললাম তুমি আর 2 মিনিট অপেক্ষা করো, আমি ডালটা বসিয়ে দিয়েই তোমাকে ভাত দিচ্ছি।
রান্নাঘরে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সারতে সারতে আমার ডালটা হয়ে যাবে। আর এদিকে মোস্তাকিমকে ভাত দিয়ে দেব। ও শুধু মাছ হলে চলবে, আর কোনো কিছু লাগবে না। তাই ওকে মাছ দিয়েই ভাতটা দিয়ে দিলাম। রান্না যত তাড়াতাড়ি করি না কেন, ভাত কিন্তু আমি 3টার পরে খাই। কেন জানেন? সব সময় সোহানার জন্য অপেক্ষা করে সোহানা স্কুল থেকে আসতে আসতে 3টা 10 কিংবা 15 বেজে যায়। ও আসলে একসাথে ভাত খাই সব সময়। মোস্তাকিমকে আগে দিয়ে ফেলি, কারণ ও তো ছোট মানুষ, ও এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। আর মোস্তাকিম যেটা দিয়ে ভাত খেতে পছন্দ করে সেই আইটেমটাই সবার আগে রান্না করি, তারপরে বাকি রান্নাগুলো করি। তো চলে আসলাম সন্ধ্যার পরে। 2 ভাই বোন পড়তে বসছে। এখানে সোহানা পড়তে বসে বলছে রামেন রান্না করে খাবে, তা আমি বললাম নিজেরটা নিজেই রান্না করা। এসে দেখি পুরো রান্নাঘরটা এলোমেলো করে ফেলেছে শুধু একটু রামেন রান্না করার জন্য। বাচ্চাদেরকে দিয়ে কাজ করালে এই সমস্যা। আসলে কাজের চেয়ে অকাজই বেশি করে। আমার মা সবসময় বলেন যে মেয়েকে কোনো কাজ শেখাই না কেন। আসলে কাজটা কখন শেখাবো বলেন? সেই সকাল 7:30 বাজে স্কুলে যায়, সেখান থেকে আসে 3টা 10 কিংবা 15। তারপরে খাওয়া গোসলে যতটুকু সময় লাগে, আবার চলে যায় 4:30 বাজে কোচিংয়ে। সেখান থেকে এসে সন্ধ্যার টাইমে একটু নাস্তা করে আবার পড়তে বসে। কোচিংয়ের পড়া, স্কুলের পড়া সেগুলো কমপ্লিট করে। তাহলে এই বাচ্চাকে দিয়ে কখনই বা কাজ করাবো বা শেখাবো? যাই হোক, সময় যখন হবে তখন শিখে নেবে। তো আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।